অনার্স প্রথম বর্ষ পরিসংখ্যান তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি এবং আজকে আমরা বলেছিলাম মধ্যমার দ্বিতীয় লেকচার যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের মধ্যমার যে গ্রুপ ডেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো গ্রুপ ডেটার প্রথমে আমি সূত্রটা সুন্দর করে লিখে নেই, তারপরে সূত্রর হচ্ছে বিস্তারিতগুলো আলোচনা করব এবং আমি বলবো যারা গরম মাথায় আছো তারা এখনকার লেকচারটা দেখো না, ঠান্ডা মাথায় খাতা কলম সহ লিখে লিখে এই লেকচারটা দেখতে হবে, তাহলে প্রথমবারেই বুঝতে পারবা। আর যদি শুধু দেখে রেখে দাও বা না বোঝার চেষ্টা করো তখন কিন্তু হবে না। খুব সহজভাবে আমি এখানে একদম ক্লিয়ার করে দিব যাতে এটা নিয়ে কোনো সমস্যা না থাকে। তো এটা নিয়ে মোটামুটি আমার কয়েকটা লেকচার হবে, কারণ আমি দেখলাম সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে মধ্যমা থেকে প্রায় অনেক রকমের অঙ্ক এসেছে। একটা তোমাদের অন্তর্ভুক্ত পদ্ধতির বিষয় রয়েছে, বহির্ভূত পদ্ধতির বিষয় রয়েছে। দেন আমি দেখলাম যে মধ্যমা থেকে আবার লুপ্ত সংখ্যার কিছু অঙ্ক এসেছে এবং কিছু ক্রিটিক্যাল ভাবে দেওয়া আছে। সুতরাং আমি বলতেছি যে বেশ কয়েকটা লেকচার হবে এখানে মধ্যমার। যারা দেখতেছো তারা প্রথম লেকচার থেকেই দেখো এবং হচ্ছে সুন্দর করে খাতা কলম সহ দেখো, তাহলে আর মধ্যমা নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তো আজকে আমি যে প্রথমে যে অঙ্কটা নেব সেটা হচ্ছে 2011 সালের একটা অঙ্ক। তার আগে আমি সূত্রটা লিখে নেই। মধ্যমার এখানে যে সূত্রটা আমি নিব সেটা আচ্ছা এখানে লিখে নেওয়ার চেষ্টা করি যে মিডিয়ান ইকুয়াল টু, এখানে সূত্র প্রথমে রয়েছে আমাদের L1 থাকবে, দেন L1 প্লাস আমাদের n ভাগ 2 মাইনাস হচ্ছে এফসি বা সিএফ যেটাই লেখো ওটা মানে যুজিত সংখ্যায় বোঝায়, কোনো সমস্যা নেই। হয়তো বইয়ে তোমরা সিএফ লেখা দেখবা, কোনো সমস্যা নেই, একটা লিখলেই হলো। তারপরে এখানে রয়েছে ভাগ, দেন এখানে রয়েছে এফ এম, দেন হচ্ছে সি, এটা হচ্ছে সূত্র। তাহলে কি L1 প্লাস n ভাগ 2 মাইনাস এফ সি ভাগ এফ এম ইন্টু সি, এটা মধ্যমার ফুল হচ্ছে সূত্র, যে সূত্রটা দিয়ে আমরা আজকে অঙ্ক করবো। তো আজকের যে অঙ্কটা রয়েছে সেটা আমি প্রথমে লিখে নিই, তারপরে আসি। আচ্ছা, এখানে আমার অঙ্কটা লেখা শেষ হয়েছে। এখানে তোমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সালের কোশ্চেন NU 2011, অর্থাৎ 2011 সালে অঙ্কটা আমাদের পরীক্ষাতে এসেছে বোর্ড কোশ্চেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো এখন এই মধ্যমাটা বের করব। তো মধ্যমা বের করার আগে এখানে তোমরা একটা বিষয় আমি বারবার পরিসংখ্যানের প্রথম থেকে বুঝিয়ে আসছি যে অন্তর্ভুক্ত আর বহির্ভূত পদ্ধতি, যেটা সিরিয়াল ওয়াইজ যারা দেখেছে, যারা প্রথম থেকে দেখেছে তারা জানে যে এই কাগজটা আমি কত জায়গায় ব্যবহার করেছি। কারণ এই অন্তর্ভুক্ত এবং বহির্ভূত পদ্ধতি পরিসংখ্যানের হচ্ছে আমি একটা বলবো যে মূল বিষয়, যে বিষয়টা বোঝা না থাকার কারণে কিন্তু ঝামেলা সৃষ্টি হয়। প্রথম তিনটা অধ্যায়ের কিন্তু প্রায় সেম আলোচনাই, মানে প্রথম থেকে যে তিনটা চ্যাপ্টার রয়েছে 1, 2, 3, এগুলো আমি এই অন্তর্ভুক্ত বহির্ভূত পদ্ধতি নেই এই তিনটা অধ্যায়ের মধ্যে, এটা বলা বাহুল্য আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে অঙ্কটা নিয়েছি 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250, এটা আমাদের বহির্ভূত পদ্ধতির সঙ্গে যাচ্ছে। যে 20 থেকে 25, 25 এখানে শেষ হয়েছে, আবার এখান থেকে শুরু হয়েছে, সেটাও কিন্তু এখানে রয়েছে। এটা 150 দিয়ে শেষ হয়েছে, আবার 150 দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা বহির্ভূত পদ্ধতি। এটা এখন বলে রাখতেছি, পরে যে আমরা যখন অন্তর্ভুক্ত পদ্ধতি করবো তখন আমাদের অতিরিক্ত ছক আঁকাতে হবে, সেটা পরে আলোচনা করবো। জাস্ট আমি বলে রাখলাম এটা বহির্ভূত পদ্ধতি। আচ্ছা, এখন ওগুলো বাদ দাও, এখন আমাদের মূল বিষয়। এখন আমাদের অঙ্কের জন্য ছক আঁট করতে হবে। ছকের ঘর থাকবে, যদি বহির্ভূত পদ্ধতি থাকে তাহলে ছকের ঘর থাকবে এখানে আমাদের তিনটা ছক নেব। প্রথম দুই ছকে এই প্রশ্নে যে দুইটা জিনিস দেওয়া আছে সেই দুইটা জিনিসই থাকবে, আর 3 নম্বর ছকে একটা নতুন জিনিস আমাদের প্রয়োজন হবে মধ্যমা নির্ণয় করার জন্য, সেই নতুন জিনিসটা আমরা 3 নম্বর ছকে লিখব। তো প্রথমে আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি যেটা দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি, সেই শ্রেণী ব্যাপ্তি লিখব। দেন এখানে ছাত্রছাত্রীর সংখ্যা যেটা লেখা আছে সেই ছাত্রছাত্রীর সংখ্যা লিখব। ছাত্রছাত্রীর সংখ্যাকে আমরা F ধরবো। তাহলে এখানে আমাদের 1, 2, 3, 4, 5, 6টা ঘর লাগবে। 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, আমাদের 6টা ঘর লাগলো। এখন আমি সরাসরি এইগুলো লিখে নেব শ্রেণীব্যাপ্তির জায়গায়, যে 100 থেকে 150, 150 এখানে শুরু হয়েছে, 150 শেষ হয়েছে, কত 150, 200, তারপর 200 থেকে 250, 200 থেকে 250, দেন 250 থেকে 300, দেন 300 থেকে কত রয়েছে 350, দেন 350 থেকে রয়েছে হচ্ছে 400। ছাত্রছাত্রী কত রয়েছে 10, 25 আমরা লিখে নেব সরাসরি, কোনো এখানে আলাদা করে লেখার কিছু নেই। শেষ, প্রশ্ন যা ছিল আমরা তাই সরাসরি লিখে ফেলেছি, এখানে আমাদের করণীয় কিছু নেই। এখন 3 নম্বর যে বিষয়টা রয়েছে, এই 3 নম্বর ঘরে আমরা কি লিখব? 3 নম্বর ঘরে থাকবে আমাদের এফসি বা সিএফ বা যুজিত সংখ্যা, এটার বাংলা হচ্ছে যুজিত সংখ্যা। তো
তো এই জুড়িত সংখ্যা আমরা কীভাবে বের করব দেখো, আমি আগে বলেছি, আগের লেকচারগুলোতে আমি শিখিয়েছি, যারা ফার্স্ট থেকে দেখেছো। যদি তোমরা না দেখে থাকো প্রথম দুইটা অধ্যায়ের লেকচার, তারা ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পাবো, সেখান থেকে দেখে আসতে পারো। তো জুড়িত সংখ্যা কীভাবে বের করবো দেখো, এখানে আমরা কি করব, প্রথমে যে সংখ্যাটা রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা অর্থাৎ এফ, এখানে প্রথমে যে সংখ্যাটা রয়েছে কত রয়েছে 10, সেই 10টা এখানে লিখে নেব। প্রথম ফাঁকা ঘরে আমরা 10টা লিখে নেব। 10 লিখে নেওয়ার পর 10-এর নিচে কি রয়েছে 25, এই 25 আর এই 10 কি করব, যোগ করব। প্রথমে 10 যে প্রথম সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমরা এখানে লিখে নেব। লিখে নেওয়ার পরে 10-এর নিচে কত রয়েছে 25, এই 25 আর এই 10 যোগ করব, তাহলে 25 আর 10 কত হয় 35, সেই 35টা আমরা এখানে লিখে নেব গেল। তারপর এই 25-এর নিচে কত রয়েছে 40, 40 আর এই 35 আমরা কি করব, যোগ করব। 40 আর 35 যোগ করলে হয় আমাদের 75। তারপর এই 40-এর নিচে কত রয়েছে 15, 15 আর হচ্ছে আমরা কত 75 যোগ করব। 15 আর 75 যোগ করলে আমাদের হয়েছে 90। তারপরে 15-এর নিচে কত রয়েছে 7, এই 7 আর এই 90 যোগ করব, কত হয় 97। তারপরে রয়েছে 7-এর নিচে কত রয়েছে 3, 3 এবং 97 যোগ করব, তাহলে কত হয় 100। আমাদের জুড়িত সংখ্যার ঘর ফিল আপ হয়ে গেল। জুড়িত সংখ্যা আমরা নিজেরা বের করলাম, কীভাবে বের করলাম সেটা দেখিয়েছি। আবার বলি, 10 প্রথমে রয়েছে, 10 প্রথমে লিখলাম, কোনো এখানে কাহিনী হবে না। 10-এর নিচে কত রয়েছে 25, এই 25 আর এই 10 কী করবো, যোগ করে এই জায়গাতে লিখব। তারপর 25-এর নিচে কত রয়েছে 40, 40 আর 35 যোগ করব, যোগ করার পর এখানে লিখব। তারপর 40-এর নিচে কত রয়েছে 15, 15 এবং 75 যোগ করে 90 লিখলাম। 15-এর নিচে কত রয়েছে 7, 7 আর 90 যোগ করে 97 লিখলাম। 7-এর নিচে কত রয়েছে 3, 3 এবং 97 যোগ করে কত লিখলাম 100 লিখলাম। শেষ আমাদের ছক আট করা। এখন আমাদের মেইন সূত্রতে চলে যাওয়ার পালা। আচ্ছা, এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এই যে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে এই সংখ্যাটা আমরা যোগ করব। এই 10, 25, 40 যোগ করলে আমাদের সর্বমোট আছে হচ্ছে আমাদের 100 জন ছাত্রছাত্রী। মিডিয়ান রয়েছে আমাদের ME রয়েছে আমাদের কোনতম পদে, n/2 তম পদে। এর মান আমাদের কত 100, 100/2 তম পদ। বলেছিলাম যে প্রথম দুই লেকচারের সাথে এই লেকচারটার একটু মিল রয়েছে, যার কারণে দেখো তোমরা দেখতে পাচ্ছ, যারা প্রথম দুই লেকচারটা দেখেছো এখানে মিল দেখতে পাচ্ছ। তাহলে 100/2 হলো 50তম পদ। 50তম পদে আমাদের কি রয়েছে, আমাদের হচ্ছে মধ্যমা রয়েছে। এখন এই 50টা কোথায় রয়েছে দেখো, 10-এর মধ্যে তো 50 থাকার কথা না, 25-এর মধ্যে 50 থাকার কথা না, 75-এর মধ্যে কিন্তু 50 রয়েছে। 50টা কোথায় রয়েছে আমরা যদি একটু কালারিং করি, যে 75-এর ভিতরে কিন্তু 50 রয়েছে। তো এই 75টা শ্রেণী ব্যাপ্তির কোন শ্রেণীতে রয়েছে, 200 থেকে 250 শ্রেণীতে রয়েছে। কোন শ্রেণীতে রয়েছে, আমাদের 200 থেকে 250 শ্রেণীতে রয়েছে। তাহলে আমাদের মিডিয়াম শ্রেণী কোন শ্রেণীতে রয়েছে, যে মধ্যমা শ্রেণী হচ্ছে আমাদের কত, মিডিয়ান মানে মধ্যমা, অর্থাৎ বাংলাতে আমরা লিখতে পারি যে মধ্যমা শ্রেণী বা মিডিয়ান শ্রেণী ইকুয়াল টু কত, 200 থেকে কত রয়েছে 250। এইটুকু যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের মেইন যে সূত্র রয়েছে সূত্রের সাথে সামঞ্জস্য রেখে আমরা অঙ্ক করতে পারবো। আবার প্রথম থেকে একবার বলি যে এখানে আমাদের হচ্ছে জুড়িত সংখ্যাটা বের করার পরে আমরা ছাত্রছাত্রীর সংখ্যা যোগ করলাম 100। এটা জোড় হোক বিজোড় হোক এটা আমাদের দেখার বিষয় না, এটা জোড় হোক বিজোড় হোক এটা আমাদের দেখার বিষয় না। আমরা মিডিয়াম কী করবো, n/2 তম পদ বের করবো। n/2 তম পদ আমাদের কত পেয়েছে 50। তাহলে জড়িত সংখ্যার কোথায় 50 রয়েছে, 75-এর মধ্যে কত রয়েছে 50 রয়েছে। এই 75টা কোন শ্রেণীতে অবস্থান করছে, 200 থেকে 250। এই 200 থেকে 250 এটাকে আমরা মধ্যমা শ্রেণী বলতে পারি। এখন আমরা সূত্রের সাথে পরিচিত হব। সূত্রের প্রথমে রয়েছে আমাদের কত রয়েছে L1। L1 মানে হচ্ছে, আমরা যদি এখানে লিখি যে L1 মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা। মধ্যমা শ্রেণীর কি নিম্নসীমা। তাহলে আমরা মধ্যমা শ্রেণী পেয়েছি কোনটা দেখো, 200 থেকে 250। 200 থেকে 250 আমরা মধ্যমা শ্রেণী পেয়েছি। আর L1 মানে হচ্ছে এই মধ্যমা শ্রেণীর নিম্নসীমা। তাহলে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা 200, নিম্নসীমা 200, উচ্চসীমা হচ্ছে 250। তাহলে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা কত রয়েছে 200। তাহলে L1 মানে কি আমরা পেয়ে গেলাম, L1 মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা। আচ্ছা, তারপরে আমাদের কি রয়েছে, আচ্ছা এখানে একটা বিষয় দেখো, আমরা n/2 তম যে পদটা বের করেছি সেটা কিন্তু সূত্রের প্রয়োজনের খাতিরে। সূত্রতে n/2 রয়েছে, n/2টা সূত্রতে রয়েছে, সেই প্রয়োজনের খাতিরে কিন্তু n/2 তম পদ আমরা বের করেছি। কাহিনী শেষ। তাহলে n/2 তম পদ বেরোলো, L1 বেরোলো। আচ্ছা, তারপরে আমাদের FC বের করতে হবে। FC মানে হচ্ছে জড়িত এটা বলতেছে আর কি। তো FC মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর
উপরের শ্রেণীর যোজিত সংখ্যা। এফসি মানে মধ্যমা শ্রেণীর উপরের শ্রেণী যোজিত সংখ্যা। মধ্যমা শ্রেণী আমাদের কত? 200 থেকে 250, এটা আমাদের মধ্যমা শ্রেণী। এর উপরের শ্রেণী কত? 150 থেকে 200। এই উপরের শ্রেণীর যোজিত সংখ্যা কত? 35। এই উপরের শ্রেণীর যোজিত সংখ্যা কত? 35। আবার বলি, এফসি মানে হচ্ছে মধ্যমা যে শ্রেণীতে থাকবে, মধ্যমা রয়েছে এই শ্রেণীতে 200 থেকে 250 শ্রেণীতে, মধ্যমা যে শ্রেণীতে থাকবে তার উপরের শ্রেণীতে যেতে হবে। উপরের শ্রেণীতে যাওয়ার পর দেখতে হবে এই উপরের শ্রেণীর যোজিত সংখ্যা কত। এই উপরের শ্রেণীর যোজিত সংখ্যা আমাদের কত? 35। সুতরাং এখানে হবে 35। দেন আমাদের রয়েছে কত? এফএম। এফএম আবার কি? এফএম হচ্ছে যে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা। মধ্যমা শ্রেণীর কি? গণসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী আমাদের 200 থেকে 250। এই 250 শ্রেণীর গণসংখ্যা আমাদের কত? 40। তাহলে গণসংখ্যা আমাদের কত রয়েছে এখানে? 40। তারপরে আমাদের রয়েছে একটা সি বের করতে হবে। সি মানে কি? আমাদের শ্রেণীর ব্যবধান। মধ্যমা শ্রেণীর হচ্ছে কি? ব্যবধান। মধ্যমা শ্রেণীর হচ্ছে আমাদের ব্যবধান। তার মানে আমাদের 200 থেকে 250-এর মধ্যে ডিফারেন্স কত? 200 থেকে 250-এর মধ্যে ডিফারেন্স কত? 50। অর্থাৎ বিষয়টা এরকম, ধরো এখানে বললো যে 10 থেকে 20, তাহলে এই 10 থেকে 20-এর মধ্যে ডিফারেন্স কত? 10-এর না, 10 থেকে গুণে যাও 20 পর্যন্ত, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 10 ডিফারেন্স। সেটাই এখানে বলা হয়েছে যে সি হচ্ছে মধ্যমা শ্রেণীর ব্যবধান হচ্ছে কত? 50। তার মানে যে আমাদের মেইন সূত্রটা রয়েছিল সেই সূত্রটা কিন্তু আমরা বিশ্লেষণ করলাম। তাহলে সূত্রটা প্রথমে আমাদের যে ফার্স্ট রাউন্ডে যেটা করতে হবে সেটা হচ্ছে n/2 তম পদের মান বের করব, মধ্যমা শ্রেণীটা বের করব। এই মধ্যমা শ্রেণীটা বের করার পর বাকি কাজগুলো আমরা কিভাবে করলাম সেটা আমরা দেখিয়ে দিলাম। আমরা ধাপে ধাপে আরও ক্লিয়ার হব। তো এখন আমরা এই মানগুলো সূত্রতে বসানোর একটা চেষ্টা করব এখানে। তো দেখো, আমার এখানে জায়গা স্বল্পতা, আমি এই যে সূত্রটা রয়েছে মেন সূত্রটা আমি একটু নিচে আর কি লিখে নেই। যে এম এ ইকুয়াল টু আমাদের মেন সূত্র কি? যে L1 প্লাস হচ্ছে n/2 মাইনাস হচ্ছে এফসি দেন হচ্ছে নিচে হচ্ছে এফএম দেন ইনটু হচ্ছে সি। এখানে শুধু মানগুলো বসাইবো যে L1 এর মান কত? আমাদের 200 প্লাস n/2 এর মান কত? n/2 এর মান হচ্ছে 50। আমরা এখানেও লিখতে পারি n/2 ইকুয়াল টু 50। আচ্ছা, তাহলে n/2 এর মান কত? 50 আমরা বের করেছি এখানে। দেন এফসি এর মান কত? আমরা পেয়েছি 35। এফসি এর মান 35। এফএম কত? এফএম এর মান আমরা কত পেয়েছি? 40। দেন সি এর মান কত? সি এর মান রয়েছে 50। এই সবগুলো আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে 218.75। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এখানে সমস্যা থাকার কথা না। এটা আমাদের ফার্স্ট লেকচার ছিল মধ্যমান। এই বিষয়ে আরও মানে পরবর্তীতে আরও অনেক লেকচার আসছে। সুতরাং সবাই চ্যানেলের সাথে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী লেকচারগুলো পাওয়ার জন্য। এখানে অনেকের হয়তো একটু ঝামেলা থাকতে পারে, অনেকের হয়তো প্রথম করছে সেজন্য হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে। তো আরও পরবর্তীতে যখন আমরা প্র্যাকটিস করব আবার আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তী লেকচার খুব তাড়াতাড়ি আসছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।